ডেটা মাইনিংয়ের আজকে ক্লাসে আমরা করব মেজর ডেটা মাইনিং টেকনিক্স। এগুলোর কিছু কিছু আমরা করেছি মানে সাম করেছি, নিউমেরিক্যালসগুলো সলভ করেছি, কিন্তু থিওরিটা সেভাবে জানি না। তো সেই জন্য আজকে জাস্ট টেকনিক্সগুলোর কেন ইউজ করি বা টেকনিকগুলো কোথায় ইউজ করি সেই জিনিসটাও জানা দরকার, সেটা আজকে একটু বলে দিচ্ছি ভালো করে, কারণ অনেক সময় শর্ট নোট আসে, তো সেখানে তখন এই জিনিসগুলো লিখতে হয়। তো সেই জন্যই আমি একটু টেকনিকগুলো ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তো দেখ, আমাদের যে ফার্স্ট টেকনিক সেটা হচ্ছে ক্লাস্টার ডিটেকশন। ক্লাস্টার ডিটেকশন, দেখ ক্লাস্টার মানে হচ্ছে ক্লাস্টারিং মিনস ফর্মিং গ্রুপস। ক্লাস্টারিং মিনস ফর্মিং গ্রুপস, তাই তো? ক্লাস্টারিংয়ে আমরা কি করছি, আমরা অনেকগুলো গ্রুপ তৈরি করি, বা কতগুলো ধর কিছু কিছু আমাদের ডেটা আছে, সেই ডেটাগুলো দিয়ে আমি বিভিন্ন রকম গ্রুপ বানাই, যে কোন ডেটাকে আমি কোন গ্রুপে রাখবো সেটাকে ঠিক করি, বা কাকে কোন ডেটা কোন গ্রুপে কিভাবে কোন প্যারামিটারে রাখতে পারি, বা কেন আমি সেই গ্রুপেই রাখবো বা কেন সেই ক্লাস্টারে রাখবো, এরকম ছোটো ছোটো জিনিসগুলো আমরা মেজার করি ক্লাস্টারিং ডিটেকশনে। এটা হচ্ছে একদম ইজি, বা বলা যদি সবার আগে এই টেকনিকটাই শুরু করা হয়েছিল। এটাকে বলা হয় আর্লিয়েস্ট ডেটা মাইনিং টেকনিক। Earliest data mining techniques. Unsupervised learning. আনসুপারভাইজড লার্নিং মানে এখানে অ্যাকচুয়ালি আমরা জানি না যে লেভেল কতগুলো ক্লাস লেভেলসগুলো থাকে, ঠিক আছে? কতগুলো ক্লাস লেভেল থাকে বা কতগুলো নাম্বার অফ লেভেলস থাকে সেগুলো আমরা জানি না। কি জানি না আমরা এখানে জানি না উই ডোন্ট নো দ্য ক্লাস লেভেলস, and number of levels ঠিক আছে? আমরা তাহলে জানছি না যদি আমি দুটো ক্লাস্টার বানিয়েছি, ধর C1 অ্যান্ড C2, তো ধর সেখানে ক্লাস লেভেলস বলতে সেই ক্লাস C1 অ্যান্ড C2 লেভেলগুলো কী হবে সেটা আমরা জানি না, আর কতগুলো লেভেল হবে মানে কতগুলো ক্লাস্টার আমি বানাতে পারবো আমি সেটাও জানি না। তো এই জিনিসটাই, তাই জন্য বলা হয় এটাকে আনসুপারভাইজড লার্নিং। ওকে, আচ্ছা। Algo searches for groups or clusters of data elements that are similar to one another, বলছে এখানে অ্যালগো কি করছে, অ্যালগো সার্চ করে সেই গ্রুপগুলোকে বা সেই ক্লাস্টার্সগুলোকে যার ডেটা আইটেমগুলো সিমিলার থাকে একটা আরেকটার সঙ্গে। দেখ, আমার যদি দুটো ক্লাস্টার থাকে, ধর আমার কাছে দুটো ক্লাস্টার আছে, একটা হচ্ছে ধর C1 অ্যান্ড একটা হচ্ছে ধর C2। তো C1 ক্লাস্টারে আমি যে এলিমেন্টগুলোকে রাখবো সেগুলো অবশ্যই সিমিলার হবে ইচ আদারের সঙ্গে। সেমভাবে C2তে যে এলিমেন্টগুলো রাখবো সেগুলো সবকটা সেম হবে। মানে ধর যদি আমি C1-এ রেড বল রাখি তাহলে সব কটার জন্য রেড বলই হয়, আর C2-তে যদি আমি ইয়েলো বল রাখি তাহলে সব কটার জন্য ইয়েলো বল হয়, কারণ সেগুলো কি সিমিলার হবে। সিমিলার বলেই আমি ওদেরকে সেম গ্রুপে রাখছি বা সেম ক্লাস্টারে রাখছি।
ক্লাস্টারে আমি সেগুলোকে আমি কোনো আইটেমকে বা কোনো ভ্যালুকে বা কোনো ডেটা আইটেমকে কোনো ক্লাস্টারে তখনই রাখি যখন সেগুলো সিমিলার হয়। তো সেই ডেটা এলিমেন্টগুলোকে সিমিলার হতে হবে। এবার কীভাবে সিমিলার হতে হবে সেটা বিভিন্নের ওপর ডিপেন্ড করে যে আমি কোন প্যারামিটার দেখে মেজার করছি, সেই প্যারামিটার অনুযায়ী সেটা সিমিলার কিনা চেক করছি। যেমন এখানে আমি জাস্ট কালার দেখে বললাম যে রেড বল, সেটা হয়তো শেপও হতে পারে, বা সেটা হয়তো অন্য কোনো প্যারামিটার হতে পারে, সেটা হয়তো কোনো একটা ভ্যালু হতে পারে, সেটা হয়তো বলের ওয়েট হতে পারে, মানে যে কোনো রকম প্যারামিটার হতে পারে। মেজারমেন্টটা যে কোন মেজারমেন্টে আমি চেক করছি যে সেটা কোন গ্রুপে পড়ছে, তো সেটা ডিফারেন্ট ম্যাটার যে কোন মেজারমেন্টে আমি চেক করছি। বাট ব্যাপারটা হচ্ছে যে সেই যে মেজারমেন্টে আমি চেক করছি সেটাতে কিন্তু সিমিলার আসতে হবে, তবেই সেই দুটো আইটেমকে আমি সেম গ্রুপে বা সেম ক্লাস্টারে রাখবো, আদারওয়াইজ অন্য ক্লাস্টারে রাখবো, মানে যেখানে ম্যাচ করবে সেখানে রাখবো। ঠিক আছে। আর যেটা বলা হচ্ছে এখানে, যেটা একদম বেসিক একটা এক্সাম্পল, যেটা আমরা ইনফ্যাক্ট করেওছি, সেটা হচ্ছে কে মিনস ক্লাস্টারিং। কে মিনস ক্লাস্টারিং হচ্ছে একটা এক্সাম্পল অফ ক্লাস্টার ডিটেকশন। ঠিক আছে। এবার ধর আমরা এখানে তো আমরা পুরো নিউমেরিক্যাল একটা এক্সাম্পল দিয়ে দেখবো না, আমরা একটা ছোট এক্সাম্পল দিয়ে যদি দেখি, যে ধর বলা হচ্ছে যে ধর আমার কাছে একটা সিরিয়াল নাম্বার আছে, সাবজেক্ট কোডস আছে, আর আছে হচ্ছে মার্কস। ধর 4টে স্টুডেন্টের আমার ডেটা আছে আমার কাছে। তো ধর নাম্বার 1 যে তার ধর সাবজেক্ট কোড 01, তাতে মার্ক পেয়েছে ধর 85। সিরিয়াল নাম্বার 2 যে তার সাবজেক্ট কোড ধর 02, আর সে ধর মার্কস পেয়েছে 78। এরপর ধর 3, তার ধর সাবজেক্ট কোড 03, সে মার্ক পেয়েছে 75। 4, যার সাবজেক্ট কোড 04, সে পেয়েছে ধর 83। ঠিক আছে, আর 83 পেয়েছে। এবার ধর আমি কীভাবে করব যে কাকে কোন ক্লাস্টারে বসাবো সেই জিনিসটা। ধর আমি একটা চেক করি, ধর একটু প্যারামিটার এখানে বসাই, ধর 74, 76, 82, 86। এই প্যারামিটারের মধ্যে আমার সবকটা ভ্যালু পড়ছে 85, 78, 75, 83, তাই তো? তো ধর 75 আর 78, তাই তো? আচ্ছা আগে 70, আচ্ছা ঠিক আছে, 75 অ্যান্ড 78 এখানে বসলো ধর, আর হচ্ছে 83 অ্যান্ড 85 ধর এখানে বসলো। ঠিক আছে, তাহলে দেখ আমি কীভাবে ক্লাস্টারিং করব। ধর আমি করব আমার যে কাছাকাছি যে এলিমেন্টসগুলো আছে, ধর এই দুটো যেমন আমার কাছাকাছি আছে, মানে দেখ এই দুটোর সঙ্গে এই দুটোর তো দূরত্ব অনেকটা বেশি, তাই না? তো মানে এই দুটোর ক্ষেত্রে এরা দুজন নিজে কাছাকাছি আছে, তো এদেরকে ধর আমি C1 একটা ক্লাস্টারে বসালাম, যেখানে আমি রাখলাম 75 অ্যান্ড 78কে। ঠিক আছে, আর এই দুটোর জন্য আমি ধর আরেকটা ক্লাস্টার বানালাম, সেটা হচ্ছে C2, সেখানে আমি রেখেছি 83 অ্যান্ড 85। ওকে, তার মানে আমি দুটো ক্লাস্টার বানিয়েছি, এই দুটো ক্লাস্টারের মধ্যে আমি রাখছি এলিমেন্টসগুলোকে। বা আমি এখানে কি করেছি, এখানে আমি কিভাবে দুটো ক্লাস্টার বানিয়ে নিলাম আর ডিফারেন্সিয়েট কীভাবে করলাম, দেখ ডিস্টেন্স দিয়ে, তাই না? আমি দেখলাম যে কোনটার সঙ্গে কোনটার ডিস্টেন্স কত বেশি, বা কোন ডিস্টেন্সে যারা কাছাকাছি আছে তাদেরকে দিয়ে আমি একটা ক্লাস্টারে বসিয়ে দিলাম, যারা দূরে ছিল তাদেরকে আমি সেই ক্লাস্টারে আনিনি, কাছাকাছি এলিমেন্টসগুলোকে আমি একটা করে ক্লাস্টারের মধ্যে বসিয়ে দিয়েছি, তাই তো? সেটাই করলাম এক্ষুনি। এবার যদি আরেকটা নতুন আইটেম আসে, ধর 81 একটা ধর নতুন ডেটা আইটেম যদি আসে এখানে, তাহলে 81কে আমি কোথায় বসাবো, তাই তো? এটা একটা বড় ব্যাপার যে 81কে আমি কোন ক্লাস্টারের মধ্যে ঢোকাবো। তার জন্য আমাকে যেটা করতে হবে, তার জন্য আমাকে ডিস্টেন্স মেজার করতে হবে। আমরা নর্মালি কী করি, এই যে যেমন আমি ডিস্টেন্সটা চেক করলাম, মানে এই যে তোদেরকে বললাম যে আমি ডিস্টেন্সটা ক্যালকুলেট করে
বসাচ্ছিলাম। তো এইটাকে বলা হচ্ছে ডিস্টেন্স মেজার্স। এবার ডিস্টেন্স মেজারের বেশ কিছু রকম পদ্ধতি আছে। আমরা বিভিন্ন রকমভাবে আমরা ডিস্টেন্স মেজার করে থাকি। তার মধ্যে যেটা সবচেয়ে পপুলার সেটা হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স। এখানে আমরা কি করি, এখানে আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্সের ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি। যদিও নিউমেরিক্যাল যখন করেছিলাম সেখানে লেখা ছিল খুব ভালোভাবে, i = 1 to n xi minus yi whole square। আচ্ছা, তো এই ইউক্লিডিয়ান ডিস্টেন্স দিয়ে আমি অ্যাকচুয়ালি কী বার করি, আমি ইউক্লিডিয়ান ডিস্টেন্স থেকে যেটা বার করি সেটা হচ্ছে আমি এখানে আমি কি করব, এই যে নতুন যে এলিমেন্টটা এলো 81, এটাকে আমি কোথায় রাখবো বা কোন ক্লাস্টারে রাখবো, C1-এ রাখবো না C2-তে রাখবো সেটা আমি জানি না। তার জন্য আমি কি করব, তার জন্য আমি C1-এর জন্য একটা সেন্ট্রয়েড বার করব, ঠিক আছে, আর C2-র জন্য একটা সেন্ট্রয়েড বার করব। এবার এই দুটো সেন্ট্রয়েডের মধ্যে যে সেন্ট্রয়েডের ভ্যালু কম হবে সেই ক্লাস্টারের মধ্যে আমরা নতুন ডেটা আইটেমটাকে ইনসার্ট করব। এটা সুন্দরভাবে নিউমেরিক্যালি এক্সাম্পল দিয়ে আমি করিয়েছি, সেটা গিয়েও চেক করে একবার দেখতে পারিস। তো তার মানে আমি কি করছি, এখানে কোনো ক্লাস্টারের মধ্যে নতুন ডেটা আইটেমকে আমি কীভাবে বার করছি, এখানে সেন্ট্রয়েড বার করছি, সেই সেন্ট্রয়েডের ডেটাটাকে মেজার করছি। সেই ডেটাটা যদি কম থাকে, তো যে ক্লাস্টারের ডেটাটা কম হচ্ছে সেই ক্লাস্টারে গিয়ে আমি আমার ওই নতুন এলিমেন্টটাকে ইনসার্ট করে দিচ্ছি, ঠিক আছে। আর সেটা আমি করছি হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স দিয়ে। ক্লিয়ার হলো? এবার হচ্ছে ধর অ্যাডভান্টেজেস কী আছে আমার ক্লাস্টারিংয়ের। দেখ, বলছে নট অ্যাফেক্টেড বাই addition of new object। আমরা এক্ষুনি দেখতে পারলাম যে নতুন যে অবজেক্টটা একটা ইন্ট্রোডিউস হলো বা অ্যাডিশন হলো, তাতে কি আমার কোনো প্রবলেম হলো? কোনো প্রবলেমই হলো না। আমার যে ক্লাস্টারে ঢুকবে সেই নতুন আইটেমটাকে, সেটাকে আমি ডিডিউস করলাম, করে সেখান থেকে আমি সেটা দেখে নিলাম যে কোন ক্লাস্টারে সেটাকে আমি রাখতে পারবো, খুব ইজিলি সেটাকে বার করতে পারলাম, তাই তো। তারপর ধর no need to worry about signs, যে আমার ধর এই যে এগুলো ডিস্টেন্স, এখানে আমি অনেক রকম সাইন্স দেখতে পাচ্ছি, সেগুলো নিয়ে আমাকে অতটা ভাবার কিছু হয়নি। আমি খুব ইজিলি এই জিনিসটাকে সলভ করতে পারি। আমি এখানে এক্সাম্পল করেছি, সেখানে গিয়ে দেখিস, যদি কেউ না দেখে থাকিস, যে আমরা খুব ইজিলি যে কোনো প্রসেস দিয়ে, মানে যে কোনো ডেটা থেকে ডেটাকে ইউক্লিডিয়ান ডিস্টেন্স বার করতে পারি। সেমভাবে বলা হচ্ছে কম্পিউটেশন প্রসেস ইজ ভেরি সিম্পল, তাই তো। সেটাও আমরা দেখেছি, আমরা কম্পিউট করে দেখেছি আগে, যে প্রসেসটা খুবই সোজা কম্পিউটেশন প্রসেস, তাই তো। আচ্ছা, এবার দেখি অ্যাপ্লিকেশনস, মানে আমি এই ক্লাস্টারিং টেকনিকটা কোথায় অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করে থাকি আমরা। ফার্স্ট যে ফিল্ডটা বলছে সেটা হচ্ছে মেডিকেল ফিল্ডে এই ক্লাস্টারিং টেকনিক কিন্তু ভীষণভাবে অ্যাপ্লাই করা হয়। বেসিক্যালি ট্যাক্সোনমি এস্টাবলিশ করার জন্য আমরা কি করি,
establish taxonomy of disease cure and symptoms. তাহলে মেডিকেল ফিল্ডে আমরা কি করি, আমরা এস্টাবলিশ করি কি, ট্যাক্সোনমি এস্টাবলিশ করি, যেখানে আমরা ডিজিজ বা কিওর বা তার সিমটম সেগুলোকে আমরা একটা ক্লাস্টারের মধ্যে রাখি, বা সে কোন ক্লাস্টারের মধ্যে রাখবো সেটা চেক করি। সেটাতে আমাদের অনেক বেশি সুবিধা হয় মেডিকেলি রিপ্রেজেন্ট করার জন্য। ওকে, তো নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW, যেখানে আমরা সোশ্যাল নেটওয়ার্ক কমিউনিটিসগুলোকে করি। যে ধর দুজন কি চারজন কি পাঁচজনের বেশ কিছু সোশ্যাল ইন্টারেস্ট দেখে আমরা তাদের কিছু সোশ্যাল কমিউনিটিতে আমরা কমিউনিটি ক্লাস্টারে আমরা পাঠাতে পারি, তাই না? যে কে কোন ক্লাস্টারে যেতে পারবে সেটা দেখতে পারি। 3 হচ্ছে আচ্ছা, থার্ড অ্যাপ্লিকেশন হচ্ছে ধর সিসমোলজি। সিসমোলজিতে কি হয়, অ্যাকচুয়ালি আর্থকোয়েকের স্টাডি হয়। তো আর্থকোয়েকটা হচ্ছে কি হচ্ছে না, বা কী কী সিমটমসের জন্য হচ্ছে না, সেই জিনিসটা স্টাডিটা হচ্ছে সিসমোলজি। এবং সিসমোলজির ক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা এপিসেন্টার অফ আর্থকোয়েক বার করতে পারি এখানে। এপিসেন্টার অফ আর্থকোয়েক বার করতে পারি। তো সেখানেও আমরা এই ক্লাস্টারিং টেকনিকটাকে ইউজ করতে পারি। আর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে বিজনেস অ্যান্ড মার্কেটিং। কারণ এই বিজনেস আর মার্কেটিং এটা সবথেকে বেশি ইউজ করা হয় কারণ টার্গেটেড কাস্টমার ফাইন্ডিংয়ের জন্য। কারণ টার্গেটেড কাস্টমার দিয়ে আমরা কি করতে পারি, টার্গেটেড কাস্টমারে আমরা আসলে এমনভাবে জিনিসপত্র ক্লাস্টার করি, বা কোনো ইউজারকে বা আমাদের কাস্টমারদের সেভাবে ক্লাস্টার করেছি তারা পার্টিকুলারলি কোন এলিমেন্টসগুলোকে দেখতে চায়। যেমন ধর তোরা ফেসবুকে এটা খুব দেখে থাকবি যে ধর তুই মিন্ত্রাতে বা অ্যামাজনে বা যে কোনো একটা ওয়েবসাইটে কিছু একটা প্রোডাক্ট নিয়ে সার্চ করছিলিস বা প্রোডাক্টটা চেক করছিলিস। এবার ধর তারপরে যখন তুই ফেসবুক খুলবি তখন দেখবি তোর ফেসবুকে তুই সেই প্রোডাক্টসগুলোরই অ্যাড দেখতে পাবি। তার মানে এটা অ্যাকচুয়ালি একটা বিজনেস স্ট্র্যাটেজি। মানে ফেসবুক কোথা থেকে ডেটাগুলো পেলো সেগুলো সম্পূর্ণ আলাদা ব্যাপার, সেটা নিয়ে আমি এখন কথা বলতে চাইছি না। আমি এটা বলছি যে এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা বিজনেস স্ট্র্যাটেজি, যে ডেটাগুলোকে, যে তুই যে এলিমেন্টসগুলো দেখেছিস সেই ডেটাগুলোকে একটা জায়গায় করে একটা ক্লাস্টার করে তোকে বারবার তোকে দেখানো হচ্ছে, বা তোকে ওটা অ্যাকচুয়ালি তোকে একটা অ্যাডভার্টাইজ করা হচ্ছে যাতে তুই, কারণ আমার অ্যাপ যে অ্যাপে তুই দেখছিলিস বা যে অ্যাপ থেকে ফেসবুক ডেটা তুলছে তারা এই ব্যাপারটা জেনে গেছে যে যে এই জিনিসগুলো তোর ইন্টারেস্ট আছে। তো কী করা হলো, সেই জিনিসগুলোকে একটা ক্লাস্টারের মধ্যে দিয়ে দেওয়া হলো, দিয়ে তারপর সেটা তোর কাছে অ্যাডভার্টাইজ করা হচ্ছে। তাহলে কি যতবার তুই অ্যাডভার্টাইজটা দেখবি ততবারই মানে কাস্টমার যে দেখছে তার সেটা কিনতে চাওয়ার ইচ্ছেটা বা কেনার ইচ্ছেটা বাড়ছে খুব স্বাভাবিকভাবেই। তো সেই জন্যই আর কি এটা একটা বড় বিজনেস বা মার্কেটিং স্ট্র্যাটেজি করা হয় এই ক্লাস্টারিং টেকনিকটা দিয়ে। ঠিক আছে, আচ্ছা, আর একটা টেকনিক আবার আজকে পড়বো আমরা, সেটা হচ্ছে ডিসিশন ট্রিজ। এটাও আমরা করেছি। নিউমেরিক্যালসগুলো আমরা আগে থেকেই করে নিয়েছিলাম। আচ্ছা, ডিসিশন ট্রির ক্ষেত্রে কী বলছে, অ্যাপ্লাইজ টু ক্লাসিফিকেশন অ্যান্ড প্রেডিকশন। এটা কোথায় কোথায় অ্যাপ্লাই করি আমরা, যেখানে আমরা ক্লাসিফিকেশন করছি অ্যান্ড প্রেডিকশন করছি।
অ্যান্ড প্রেডিকশন। এখানে ডিসিশন ট্রিতে কী করে, ডিসিশন ট্রি রিপ্রেজেন্ট করে রুলস, বিভিন্ন রকম রুলস, বা বলতে পারিস জেনারেট করি রুলস ডিসিশন ট্রিতে। আর হতে পারে ভিজুয়ালি ডিফাইন করি রুলসগুলোকে, visually define the rules for simple interpretation and understanding. তাহলে এখানে বিভিন্ন রকম রুল জেনারেট করা হয়, আর সাথে কি করা হয়, সেগুলোকে ভিজুয়ালি সিম্পল, মানে সেই রুলগুলোকে সিম্পল রাখা হয় যাতে সেটাকে ইন্টারপ্রেট করতে সুবিধা হয় আর সেটা আন্ডারস্ট্যান্ড করতেও সুবিধা হয়। ঠিক আছে, এবার ধর এই ট্রিটা কেমন দেখতে হয়, ডিসিশন ট্রি। ডিসিশন ট্রির প্রথমে থাকছে রুট নোড, ঠিক আছে, তারপরে আসছে ব্রাঞ্চ নোডস, তারপর আসে লিফ নোডস। তো ধর মানে রুট নোড বলতে আমি বলতে পারি যে মেন যে কোয়েশ্চেনটা আমার, যেটা ধর আমার কাছে জানতে চাইছে সেটা, ওকে। আর এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট নোডস। আর আমার লিফ নোডসগুলো হবে অলওয়েজ আনসার্স। ওকে, আচ্ছা, এখানে যেটা আমরা অ্যাকচুয়ালি ইউজ করি সেটা হচ্ছে ইনফরমেশন গেইন অ্যান্ড এন্ট্রপি। এটা আমরা ম্যাথমেটিক্যালি বের করেছিলাম, নিশ্চয়ই মনে আছে তোদের। কী কী দরকার এখানে হচ্ছে ইনফরমেশন গেইন। ইনফরমেশন গেইন কি বলছে, মেজার্স অফ হাউ মাচ ইনফরমেশন দ্য আনসার, measure of how much information the answer to a specific question provides. Specific question provides. ওকে, নেক্সট হচ্ছে এন্ট্রপি। তাহলে ইনফরমেশন গেইন হচ্ছে যে কতটা ইনফরমেশান পাচ্ছি আমি যে কোনো আনসার থেকে, ঠিক আছে। আর এন্ট্রপি হচ্ছে মেজার অফ হাউ মাচ আনসার্টেনিটি দেয়ার ইজ। measure of how much uncertainty there is in the information. ঠিক আছে, তাহলে ইনফরমেশনের থেকে আমরা কি ইনফরমেশন পাচ্ছি সেটা গেইন করছি, আর আমরা এন্ট্রপিতে কি দেখছি যে কতটা আনসার্টেনিটি আছে। এই দুটোর মধ্যে যেটা রিলেশন সেটা হচ্ছে ইনফরমেশন গেইন যদি ইনক্রিজ করে তাহলে এন্ট্রপি ডিক্রিজ করবে, ঠিক আছে। তাহলে এন্ট্রপি ওয়ান ডিক্রিজ করবে। এবার একটা এক্সাম্পল দিয়ে যদি দেখি, ধর আমার কাছে কতগুলো ক্রেডিট স্কোর আছে
যে ক্রেডিট স্কোরের উপরে ডিপেন্ড করে কোনো ধর ব্যাংক ক্রেডিট কার্ড দেবে বা লোন দেবে বা সামথিং লাইক দ্যাট। তো ধর আমার কাছে কতগুলো ক্রেডিট স্কোর আছে, ধর এ হচ্ছে অ্যাভারেজ, বি হচ্ছে ব্যাড, ধর সি হচ্ছে গুড, ডি এক্সেলেন্ট। ঠিক আছে, একটু ধর বেশ কিছু ক্রেডিট স্কোরস, যেগুলো অ্যাকচুয়ালি আমার প্যারামিটার্স চেক করার জন্য, যে কে ধর ক্রেডিট কার্ডটা পাবে বা লোন পাবে এইরকম জিনিসপত্র। এবার সেখানে আমি অ্যাকচুয়ালি বানাবো হচ্ছে এবার ডিসিশন ট্রি। তো প্রথমে আমার রুট নোড হচ্ছে ধর এজ। ঠিক আছে, এজ থেকে ধর আমি এখানে এজ থেকে ধর প্রথমে আমি চেক করলাম, ধর এজ যদি আমার বিলো 30 হয় তাহলে আমি চেক করব তার ইনকাম যদি লেস দ্যান 30K হয় তাহলে কি হবে, যদি গ্রেটার দ্যান 30K হয় তাহলে কি হবে। ওকে, ধর যাদের এজ 30 to 50 তাদের জন্য ইনকামের জন্য ধর আমি আরও প্যারামিটার দিলাম, ধর এটাকে দুটো নাম্বারিং দিচ্ছি, যে ধর এটা এটা এখানেও ধর বি এ সি, এখানেও ধর আমার এজ যদি 50 to 60 হয় তাহলে ইনকাম যেমন হবে সেই অনুযায়ী আমি বেশ কিছু দেব। আমার যে ক্রেডিট স্কোর্সগুলো আছে সেগুলো যদি ধর 60 উপরে এজ হয় তার উপরে যে ইনকাম সেখানে ধর আমি বেশ কিছু দিচ্ছি এইভাবে। ঠিক আছে, তাহলে ধর রুল যা আমার সেটা হচ্ছে, ধর যদি ইফ এজ লেস দ্যান 30, তার মানে এদিকে চেক করছি ইফ এজ লেস দ্যান 30 অ্যান্ড ইনকাম আমার গ্রেটার দ্যান 30, ইনকাম গ্রেটার দ্যান 30K, তাহলে ক্রেডিট স্কোর কী পাচ্ছি, তাহলে ক্রেডিট স্কোর পাচ্ছি ইনকাম এজ লেস দ্যান 30 আর ইনকাম গ্রেটার দ্যান 30, তাহলে ধর ক্রেডিট স্কোর পাচ্ছি সি ক্রেডিট স্কোরে আমার কী হচ্ছিলো অ্যাকচুয়ালি, সি মানে হচ্ছে গুড। তাহলে আমি এখানে কি স্কোর পেলাম, তাহলে আমি এখানে স্কোর পেলাম গুড। বোঝা গেল? তাহলে আমি কীভাবে ডিসিশন ট্রি দেখে আমি কি করলাম, আমি কিছু রুল দিয়ে বা রুল বা জেনারেট করতে পারলাম, তাই না, যে এরকম যদি রুল থাকে তাহলে তার কী ক্রেডিট স্কোর হবে, বা যদি অন্য রুল থাকে তাহলে তার কী ক্রেডিটস হবে, তাহলে সেই স্কোর অনুযায়ী আমি হয়তো তাকে ক্রেডিট কার্ড দেবো বা হয়তো লোন দেবো, এইসব ব্যাপারগুলো। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে কীভাবে আমরা ডিসিশন ট্রি দেখে আমরা কোনো রুল জেনারেট করতে পারি, আর সেই রুল দিয়ে আমরা কীভাবে ইনফরমেশন গেইন করতে পারছি বা সেখান থেকে এন্ট্রাপি কীভাবে বার করতে পারছি। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হচ্ছে সবটা।